দ্বিতীয় অধ্যায়, বাংলাদেশের ইতিহাস। ১৯৭১ সালে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম হলেও বাংলার ইতিহাস অনেক প্রাচীন। প্রাচীন যুগ থেকে হিসেব করলে মৌর্য, শুঙ্গ, কুষাণ, গুপ্ত, পাল ও সেন শাসনের ধারাবাহিকতায় এসেছিল মধ্যযুগ। বখতিয়ার খলজির নদিয়া জয়ের পর বাংলায় প্রতিষ্ঠিত হয় মুসলিম শাসন। এই সময়ে খিলজি, তুঘলক, ইলিয়াস শাহী, হোসেন শাহী, মোগল ও নবাবী বংশের শাসকগণ বাংলা শাসন করেন। ইলিয়াস শাহী ও হোসেন শাহী বংশ বাংলায় গড়ে তোলে শক্তিশালী শাসন কাঠামো। এরপর পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর বাংলা ও ভারতবর্ষ চলে গিয়েছিল ইংরেজদের অধীনে। তাদের হাত থেকে মুক্তির পর বর্তমান বাংলাদেশের নাম হয়েছিল পূর্ব পাকিস্তান। দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পর ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে জয়লাভের মধ্য দিয়ে আমরা পেয়েছি আমাদের এই বাংলাদেশ। এই অধ্যায় শেষে আমরা বাংলায় মানব বসতির ধারা বর্ণনা করতে পারব, রাজনৈতিক ইতিহাসের যুগ বিভাজন করতে পারব, প্রাচীন বাংলার আর্থসামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় জীবন বর্ণনা করতে পারব, মধ্যযুগে বাংলার রাজনৈতিক অবস্থা সম্পর্কে বর্ণনা করতে পারব, ঔপনিবেশিক যুগে বাংলার রাজনৈতিক জীবন বর্ণনা করতে পারব, বাংলাদেশের জন্মকথা, সংস্কৃতি, সভ্যতা, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারব, স্বাধীনতা উত্তর বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন বর্ণনা করতে পারব। পাঠ ১, ২ ও ৩, বাংলাদেশের মানব বসতি ও রাজনৈতিক ইতিহাস। প্রাচীনকাল থেকেই বাংলাদেশের এই ভূখণ্ডে মানব বসতির অস্তিত্ব ছিল। সম্প্রতি আবিষ্কৃত প্রত্ননিদর্শন থেকে প্রমাণিত হয়েছে এই ভূমির প্রাচীনতা। চট্টগ্রামের রাঙ্গামাটি, সীতাকুণ্ড, কুমিল্লার লালমাই, হবিগঞ্জের চুনারুঘাট, নরসিংদীর ওয়ারী বটেশ্বরে পাওয়া গিয়েছে প্রাগৈতিহাসিক যুগের হাতিয়ার। এর মধ্যে রয়েছে পাথর ও ফসিল, কাঠের হাতকুঠার, বাটালি, তীরের ফলক প্রভৃতি। এই সময়ে মানুষ বনে বাদারে ঘুরে যাযাবরের মতো জীবনযাপন করেছে। এরপর বগুড়ার মহাস্থানগড় ও নরসিংদীর ওয়ারী বটেশ্বরে গড়ে উঠেছিল সমৃদ্ধ মানব বসতি। মহাস্থানগড়ে অবস্থিত প্রাচীন নগরটির নাম পুন্ড্রনগর, যা খ্রিস্টপূর্ব ৪র্থ শতকে গড়ে উঠেছিল। ওদিকে ওয়ারী বটেশ্বর থেকেও পাওয়া গিয়েছে গুরুত্বপূর্ণ মানব বসতির চিহ্ন। সমসাময়িক কালে ভারত উপমহাদেশের ১৬টি মহাজনপদের নাম জানা যায়। উপমহাদেশের বিভিন্ন জনপদের মৌর্য যুগ পূর্ব রাজনৈতিক ইতিহাস জানা যায়। তবে বর্তমান বাংলাদেশ অংশের ইতিহাসের প্রাথমিক নিদর্শন হিসেবে প্রাপ্ত শিলালিপিটি মৌর্য যুগের বলে মনে করা হয়। অনেকের মতে লিপিটি সম্রাট অশোকের জারিকৃত। এই শিলালিপির বিবরণ থেকে অনুমান করা হয় মৌর্য সম্রাট অশোক পুন্ড্রনগর শাসন করেছেন। তারপর ধারাবাহিকভাবে বিভিন্ন রাজবংশ বাংলাদেশের বর্তমান ভূখণ্ড শাসন করেছে। গুপ্ত যুগ। আমাদের দেশের বিস্তারিত ইতিহাস জানা গিয়েছে গুপ্ত যুগ থেকে। তারা ভারত উপমহাদেশের উত্তর অঞ্চলের শাসক ছিলেন। বাংলাদেশের উত্তরাংশে পুন্ড্রবর্ধনভুক্তি নামে একটি প্রদেশ গুপ্তদের শাসনাভুক্ত ছিল। আমাদের মনে রাখতে হবে আজকের বাংলাদেশ প্রাচীনকালে একক কোনো দেশ ছিল না। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল তখন পুন্ড্রবর্ধন, বঙ্গ, সমতট, গৌড়, বরেন্দ্র, হরিকেল প্রভৃতি জনপদ নামে পরিচিত ছিল। শশাঙ্ক। গুপ্ত শাসন পতনের পর কয়েকজন রাজার নাম পাওয়া যায়। পরবর্তী গুপ্ত নামে পরিচিত এই সময়কালের ৩ জন বিখ্যাত রাজা ছিলেন গোপচন্দ্র, ধর্মাদিত্য ও সমাচার দেব। তারপর ৭ম শতকে শশাঙ্ক নামে একজন প্রতাপশালী শাসকের পরিচয় পাওয়া যায়। তিনি গৌড়ের শাসক ছিলেন। তার উপাধি ছিল গৌড়েশ্বর। তার মৃত্যুর পর প্রায় ১০০ বছর প্রাচীন বাংলায় কোনো স্থায়ী শাসক ছিল না। বিশৃঙ্খল অবস্থায় বাংলার ছোট ছোট রাজ্যগুলো নিজেদের মধ্যে কলহ ও যুদ্ধে জড়িয়ে পড়েছিল। পাল রাজবংশ। পাল রাজবংশ বাংলায় দীর্ঘদিন শাসন করে। এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। তিনি মাৎসানায় তথা অরাজকতা দূর করে গৌড়ের সিংহাসনে বসেছিলেন। গোপালের পর ধর্মপাল, দেবপাল, রামপাল ও মহিপাল ছিলেন এ বংশের বিখ্যাত শাসক ছিলেন। পালবংশ প্রায় ৪০০ বছর বাংলা শাসন করে। তাদের সময়কালে রাজনীতি, অর্থনীতি, স্থাপত্য, চিত্রশিল্প ও শিল্পকলায় সমৃদ্ধ হয়েছিল বাংলা। নওগাঁ জেলার বিখ্যাত পাহাড়পুর মহাবিহার পাল যুগের নিদর্শন।
পাল শাসকদের সময়কালে তাদের রাজত্বের বাইরে কুমিল্লা ও বিক্রমপুর অঞ্চলে খড়গ, দেব, চন্দ্র ও বর্ম রাজবংশ স্বাধীনভাবে রাজত্ব করেছিল। সমতট অঞ্চল নামে পরিচিত এই এলাকায় ভ্রমণ করেন চীনের বিখ্যাত পরিব্রাজক হিউয়েন সাং। তিনি এখানে ৩০টির মতো বৌদ্ধবিহার দেখতে পেয়েছিলেন। তৎকালীন বিক্রমপুর অঞ্চলের প্রখ্যাত পণ্ডিত ছিলেন অতীশ দীপঙ্কর। তিনি একাদশ শতকে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তিব্বতে গিয়েছিলেন। সেন রাজবংশ ভারতের দাক্ষিণাত্যের কর্ণাটক থেকে পালদের সেনাবাহিনীতে চাকরি করার জন্য বাংলায় এসেছিল সেনরা। দুর্বল পাল রাজা মদন পালকে পরাজিত করে বিজয় সেন ক্ষমতা দখল করেন। তারপর রাজা ছিলেন বল্লাল সেন ও লক্ষণ সেন। বিজয় সেন এবং বল্লাল সেন ছিলেন শৈব সম্প্রদায়ের। পরে লক্ষণ সেন হয়ে ওঠেন বৈষ্ণব সম্প্রদায়ের অনুরাগী। লক্ষণ সেনকে পরাজিত করে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজি নদিয়া জয় করেন। প্রাচীন বাংলাদেশের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় জীবন প্রভৃতি সম্পর্কে খুব বেশি জানা যায় না। সীমিত সাহিত্য ও প্রত্নতাত্ত্বিক সূত্র থেকে কিছু তথ্য পাওয়া যায় মাত্র। আমরা পরবর্তী পাঠগুলোতে প্রাচীন বাংলাদেশের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় জীবন সম্পর্কে জানব। কাজ ১. প্রাগৈতিহাসিক যুগের প্রত্নস্থানগুলো ও প্রত্নস্থানে প্রাপ্ত উপকরণগুলোর নামের তালিকা প্রস্তুত করো। প্রাগৈতিহাসিক যুগের প্রত্নস্থান ও প্রাপ্ত উপকরণের তালিকা। প্রাগৈতিহাসিক যুগের প্রত্নস্থানসমূহ: রাঙ্গামাটি, চট্টগ্রাম; সীতাকুণ্ড, চট্টগ্রাম; লালমাই, কুমিল্লা; চুনারুঘাট, হবিগঞ্জ; ওয়ারী বটেশ্বর, নরসিংদী। প্রত্নস্থানে প্রাপ্ত উপকরণসমূহ: পাথর, ফসিল, কাঠের হাতকুঠার, বাটালি, তীরের ফলক। কাজ ২. বাংলার জনপদগুলোর একটি তালিকা প্রস্তুত করো। বাংলার জনপদগুলোর তালিকা: পুন্ড্রবর্ধন, বঙ্গ, সমতট, গৌড়, বরেন্দ্র, হরিকেল। এই জনপদগুলোর মাধ্যমেই প্রাচীনকালে বাংলার ভৌগোলিক ও রাজনৈতিক পরিচয় গড়ে উঠেছিল। কাজ ৩. প্রাচীন বাংলার রাজবংশগুলোর তালিকা প্রস্তুত করো। প্রাচীন বাংলার রাজবংশগুলোর তালিকা: মৌর্য রাজবংশ, শুঙ্গ রাজবংশ, কুষাণ রাজবংশ, গুপ্ত রাজবংশ, পরবর্তী গুপ্ত রাজবংশ, শশাঙ্কের গৌড় রাজবংশ, পাল রাজবংশ, খড়গ রাজবংশ, দেব রাজবংশ, চন্দ্র রাজবংশ, বর্ম রাজবংশ, সেন রাজবংশ। এই রাজবংশগুলোর শাসনের মধ্য দিয়েই প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস গড়ে উঠেছে। পাঠ ৪. প্রাচীন বাংলার সমাজ, অর্থনীতি ও ধর্ম। কৃষি। প্রাচীন যুগে বাংলার অর্থনীতি ছিল কৃষি নির্ভর। ধান ছিল প্রধান ফসল। প্রচুর আখও উৎপাদন হতো। আখ থেকে উৎপাদন করা হতো গুড় ও চিনি। এই গুড় ও চিনি বিদেশে রপ্তানির কথা জানা গিয়েছে। তুলা, সরিষা ও পান চাষের জন্যও পরিচিতি ছিল বাংলার। তখন নারিকেল, সুপারি, আম, কাঁঠাল, কলা, ডুমুর প্রভৃতি ফলের কথাও জানা যায়। কুটির শিল্প। প্রাচীন যুগ থেকেই বাংলার তাঁতিরা মিহি সুতি ও রেশমি কাপড় বুনতে পারদর্শী ছিল। আমাদের মসলিন কাপড় ছিল পৃথিবী বিখ্যাত, যা রপ্তানি হতো। তখন উন্নতমানের মৃৎপাত্র, ধাতব পাত্র ও অলঙ্কারও নির্মাণ করা হতো। প্রাচীন বাংলার পোড়ামাটি, ধাতু ও পাথরের ভাস্কর্য ছিল প্রশংসনীয়। ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা, স্বল্প মূল্যবান পাথর ও কাচের পুঁতিও তখন তৈরি হতো। ব্যবসা বাণিজ্য। কৃষির অতিরিক্ত ফসল এবং শিল্পক্ষেত্রে উৎপাদন বাড়ায় ব্যবসা বাণিজ্য বিকাশ লাভ করে। নদীর তীরগুলোতে গড়ে উঠেছিল হাট বাজার ও গঞ্জ। ব্যবসা বাণিজ্য নদীপথেই হতো বেশি। ওয়ারী বটেশ্বর ও পুন্ড্রনগর তথা মহাস্থানগড় ছিল সমৃদ্ধ নদীবন্দর। ভারতবর্ষের বিভিন্ন বন্দর ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়া ও ভূমধ্যসাগর অঞ্চলে প্রেরণ করা হতো তৎকালীন বাংলার পণ্য। ধর্মমত ও সম্প্রদায়। অনুমান করা হয় পাথর যুগে এই অঞ্চলের মানুষ পৃথিবীর অন্যান্য অঞ্চলের মতো পাহাড় পর্বত, নদ নদী, চন্দ্র সূর্য প্রভৃতির পূজা করত। দীর্ঘ সময় বৌদ্ধ শাসকদের পৃষ্ঠপোষকতায় এদেশে বৌদ্ধ ধর্ম প্রাধান্য লাভ করে। পাল সম্রাটগণ বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেন। ধর্মীয় সম্প্রীতি পাল যুগের বৈশিষ্ট্য হিসাবে চিহ্নিত হয়। কাজ: বাংলাদেশের কুটির শিল্পের একটি তালিকা প্রস্তুত করো।
বাংলাদেশের কুটির শিল্পের তালিকা: মিহি সুতি কাপড় বয়ন, রেশমি কাপড় বয়ন, মসলিন কাপড় উৎপাদন, মৃৎশিল্প, মাটির পাত্র নির্মাণ, ধাতব পাত্র নির্মাণ, অলংকার নির্মাণ, পোড়ামাটির শিল্পকর্ম, ধাতু ও পাথরের ভাস্কর্য, ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা নির্মাণ, কাঁচ ও স্বল্প মূল্যবান পাথরের পুঁতি তৈরি। এই কুটির শিল্পগুলো প্রাচীন বাংলার অর্থনৈতিক সমৃদ্ধি ও শিল্পনৈপুণ্যের পরিচয় বহন করে। পাঠ ৫। প্রাচীন বাংলার বিনোদন, স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলা। বিনোদন: প্রাচীন যুগে বাংলাদেশে বিনোদনের অংশ হিসেবে নাচ, গান, নাটক, মল্লযুদ্ধ ও কুস্তি খেলার প্রচলন ছিল। পাহাড়পুর বৌদ্ধবিহারে নাটক মঞ্চস্থ হওয়ার প্রমাণ পাওয়া যায়। মন্দিরের সেবাদাসীদের সকলকেই নৃত্য, গীত, বাদ্য পটিয়েসি হতে হতো। পোড়ামাটির ফলকে কাসর, করতাল, ঢাক, বীণা, বাঁশি, মৃদঙ্গ, মৃৎভাণ্ড প্রভৃতি বাদ্যযন্ত্র দেখা যায়। স্থাপত্য: প্রাচীনতম নিদর্শন হিসেবে মহাস্থানগড় ও ওয়ারী বটেশ্বর থেকে ইট নির্মিত স্থাপত্য আবিষ্কার করা সম্ভব হয়েছে। বাংলার মানুষ স্থাপত্যশিল্পে উৎকর্ষ অর্জন করে পাল শাসনামলে। সম্রাট ধর্মপাল একাই ৫০টি বৌদ্ধবিহার নির্মাণ করেছিলেন বলে জনশ্রুতি রয়েছে। সোমপুর মহাবিহার, নওগাঁ, ছবি, শালবন বিহার, ময়নামতি, কুমিল্লা, ছবি। ভাস্কর্য ও চিত্রকলা: ওয়ারী বটেশ্বর, মহাস্থানগড়, পাহাড়পুর ও ময়নামতি প্রভৃতি অঞ্চল থেকে আবিষ্কৃত পোড়ামাটি, পাথর ও ধাতব ভাস্কর্য ও মূর্তি প্রাচীন বাংলার শিল্প সম্পর্কে পরিচয় দেয়। গুপ্ত ও পাল যুগের ভাস্কর্যগুলোর শিল্পশৈলী ছিল অনন্য। পাল যুগের দুজন বিখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পী ছিলেন ধীমান পাল ও বিট পাল। ওদিকে সেনযুগের শ্রেষ্ঠ শিল্পী ছিলেন শূলপাণি। তখনকার বিভিন্ন পাণ্ডুলিপিতে বৌদ্ধ দেবদেবীকে চিত্রের মাধ্যমে প্রকাশ করা হতো। কাজ: দলে ভাগ হয়ে বাংলার প্রাচীন স্থাপত্য ও ভাস্কর্যের তালিকা প্রস্তুত করো। বাংলার প্রাচীন স্থাপত্য ও ভাস্কর্যের তালিকা: ক. প্রাচীন স্থাপত্য: মহাস্থানগড়, পুন্ড্রনগর, বগুড়া, ওয়ারী বটেশ্বর, নরসিংদী, সোমপুর মহাবিহার, পাহাড়পুর, নওগাঁ, শালবন বিহার, ময়নামতি, কুমিল্লা। বিক্রমপুর অঞ্চলের প্রাচীন বিহারসমূহ, সমতট অঞ্চলের বৌদ্ধ বিহারসমূহ। খ. প্রাচীন ভাস্কর্য: ওয়ারী বটেশ্বর থেকে প্রাপ্ত পোড়ামাটির ভাস্কর্য, মহাস্থানগড়ের পাথর ও ধাতব মূর্তি, পাহাড়পুরের পোড়ামাটি ও পাথরের ভাস্কর্য, ময়নামতির পোড়ামাটির ফলক ও মূর্তি, গুপ্ত যুগের পাথর ও ধাতব ভাস্কর্য, পাল যুগের ভাস্কর্য, ধীমান পাল ও বিটপালের শিল্পকর্ম, সেন যুগের ভাস্কর্য, শূলপাণির শিল্পকর্ম। এই স্থাপত্য ও ভাস্কর্যগুলো প্রাচীন বাংলার শিল্পরুচি, ধর্মীয় বিশ্বাস ও কারুশিল্পের উৎকর্ষের স্পষ্ট পরিচয় বহন করে। পাঠ ৬। প্রাচীন বাংলার ভাষা, সাহিত্য ও শিক্ষা। ভাষা ও সাহিত্য: বাংলার কয়েকটি স্থান থেকে পাথর ও তামার পাতে খোদাই করে লিখিত লিপি পাওয়া গিয়েছে। বগুড়ার মহাস্থানগড় থেকে প্রাপ্ত কালো পাথরে খোদাইকৃত লিপিটি এর মধ্যে প্রাচীনতম। গুপ্ত, পাল ও সেন যুগেরও প্রচুর লিপি পাওয়া গিয়েছে। দক্ষিণ পূর্ব বাংলার শাসকদের জারিকৃত লিপির সংখ্যাও অনেক। এই লিপিগুলো থেকে প্রাচীন বাংলার ভাষা ও বর্ণমালা সম্পর্কে ধারণা পাওয়া যায়। পাল যুগের ঘটনা নিয়ে কবি সন্ধ্যাকর নন্দী রচনা করেছিলেন প্রখ্যাত রামচরিত কাব্যগ্রন্থ। এর পাশাপাশি পাল আমলে আরও রচনা করা হয়েছিল চর্যাপদ। চর্যাপদ বাংলা ভাষার প্রাচীন নিদর্শন হিসাবে স্বীকৃত। সেন রাজাদের মধ্যে রাজা বল্লাল সেন দানসাগর ও অদ্ভুত সাগর রচনা করেন। শিক্ষা: পাল যুগের আগে বাংলার শিক্ষা সম্পর্কে খুব বেশি জানা যায় না। এই সময়ে শিক্ষার ব্যাপক বিস্তার দেখে অনুমান করা যায় মৌর্য ও গুপ্ত যুগেও শিক্ষার প্রচলন ছিল। বাংলা থেকে পাল যুগের অনেক বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ আবিষ্কার করা হয়েছে। বিহারগুলো ছিল বড় পরিসরের শিক্ষা প্রতিষ্ঠান। বৌদ্ধ ছাত্ররা এখানে পড়াশোনা করত। এখানকার শিক্ষকদের বলা হতো আচার্য বা ভিক্ষু, আর শিক্ষার্থীদের বলা হতো শ্রমণ। বর্তমান যুগের আবাসিক বিশ্ববিদ্যালয়ের মতো বিহারেও ছাত্রদের থাকার ব্যবস্থা ছিল। বিহারে শুধু ধর্মীয় বই পড়ানো হতো তা নয়, এখানে চিকিৎসাবিদ্যা, ব্যাকরণ, জ্যোতিষশাস্ত্রসহ নানা বিষয়ে শিক্ষা দেওয়া হতো।
এসব আলোচনা থেকে বোঝা যায় শিক্ষার ক্ষেত্রে প্রাচীন বাংলার মানুষ বিশ্বের অনেক দেশের চেয়ে এগিয়ে ছিল। কাজ। পাল ও সেন যুগের সাহিত্যকর্মগুলোর একটি তালিকা প্রস্তুত করো। পাল ও সেন যুগের সাহিত্যকর্মের তালিকা। পাল যুগের সাহিত্যকর্ম: চর্যাপদ, রামচরিত, কবি সন্ধ্যাকর নন্দী। সেন যুগের সাহিত্যকর্ম: দানসাগর, রাজা বল্লাল সেন। অদ্ভুত সাগর, রাজা বল্লাল সেন। এই সাহিত্যকর্মগুলো প্রাচীন বাংলার ভাষা, ধর্মীয় চিন্তা ও সাহিত্যচর্চার গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচিত। পাঠ ৭। মুসলিম শাসনামলে বাংলা। ১২০৪ খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি রাজা লক্ষণ সেনকে পরাজিত করার মাধ্যমে বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন। এই ঘটনা বাংলা ইতিহাস পর্বে মধ্যযুগের সূচনা হিসেবে গৃহীত হয়ে থাকে। পর্যায়ক্রমে তুর্কি সেনাপতিরা পুরো বাংলায় শাসন বিস্তার করতে থাকেন। সমসাময়িক সময়ে কুতুব উদ্দিন আইবেকের নেতৃত্বে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। দিল্লি ছিল মুসলিম শাসনের রাজধানী। দিল্লির সুলতানদের পাঠানো সেনাপতিরা বাংলায় প্রশাসকের দায়িত্ব পালন করতেন। দিল্লি থেকে বাংলার দূরত্ব অনেক। যোগাযোগ ব্যবস্থাও তখন ভালো ছিল না। সম্পদে পরিপূর্ণ হওয়ায় বাংলায় দায়িত্বপ্রাপ্ত শাসকগণ স্বাধীনভাবে দেশ পরিচালনার ইচ্ছা করতেন। তারা অনেকেই দিল্লির সুলতানের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেছেন। সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের সময়ে পুরো বাংলা স্বাধীন হয়ে যায়। ১৩৩৮ খ্রিস্টাব্দ থেকে ১৫৩৮ খ্রিস্টাব্দ পর্যন্ত সুলতানরা বাংলার শাসনভার স্বাধীনভাবে পরিচালনা করেন। স্বাধীন এই ২০০ বছরে গুরুত্বপূর্ণ দুটি সুলতানি বংশ বাংলা শাসন করেছিল, যার একটি ইলিয়াস শাহী এবং অন্যটি হোসেন শাহী বংশ নামে সুপরিচিত। হোসেন শাহী বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। স্বাধীন সালতানাতের শাসকরা বাংলার রাজনীতিতে স্থায়িত্ব ও সংহতি আনার পাশাপাশি প্রশাসনিক ও সামরিক ব্যবস্থার উন্নয়ন করেন। তাদের সময় বাংলার অর্থনীতি ও সংস্কৃতি সমৃদ্ধ হয়। সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ বাংলা সাহিত্য ও স্থাপত্যের সমৃদ্ধিতে পৃষ্ঠপোষকতা করেন এবং বৈশ্বিক পরিমণ্ডলে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করতে সক্ষম হন। এই বংশের শাসনামলে বাংলায় মসলিন বস্ত্র ও রেশমের বাণিজ্য প্রসার লাভ করে। বিদেশি বণিক ও পর্যটকদের আগমন বৃদ্ধি পায়। হোসেন শাহী বংশের শাসকরা ধর্মীয় সহিষ্ণুতা বজায় রেখে শাসনকার্য পরিচালনা করেন। সুলতানি আমলে বাংলার স্থাপত্যশিল্প ছিল বৈচিত্র্যময়, যেখানে ইসলামী স্থাপত্যশৈলীর সঙ্গে স্থানীয় উপাদান ও কারিগরি কৌশলের সফল সমন্বয় ঘটে। সুলতানি আমলে পোড়ামাটির অলঙ্কার, কোরআনের আয়াত খচিত শিলালিপি ও গম্বুজ স্থাপনার ব্যবহার বেশি দেখা যায়। ৬০ গম্বুজ মসজিদ, ছোট সোনা মসজিদ, বড় সোনা মসজিদ প্রভৃতি এই আমলের অন্যতম স্থাপত্য নিদর্শন। ১৫২৬ সালে দিল্লির সুলতানি শাসনের অবসান ঘটে। তখন দিল্লিকে কেন্দ্র করে ভারতে মুঘল শাসন শুরু হয়। মুঘল আমলে সুবা বাংলা ছিল মুঘল সাম্রাজ্যের অন্যতম প্রধান প্রদেশ, যা অর্থনৈতিক, প্রশাসনিক ও সামরিক দিক থেকে বিশেষ গুরুত্ব পেত। মুঘল আমলে সুবাদাররা বাংলার শাসন, কর সংগ্রহ এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতেন। ইসলাম খান চিশতি বাংলার সুবাদার হিসেবে দায়িত্ব নেয়ার পর ১২ ভূঁইয়াদের পরাজিত করে ১৬১০ সালে ঢাকাকে সুবা বাংলার রাজধানী হিসেবে গড়ে তোলেন, যা পরবর্তীতে মুঘল বাংলার রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়। সুবাদার শায়েস্তা খান বাংলার সামাজিক স্থিতিশীলতা রক্ষা এবং ইসলামী শিক্ষা ও স্থাপত্যের বিকাশে অবদান রাখেন। ১৭১৭ সালে মুর্শিদ কুলি খানের স্বাধীন নবাবী আমলের সূচনার মাধ্যমে বাংলায় মুঘল শাসনের অবসান হয়। পরবর্তীতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রাধান্য শুরু হয়। মুর্শিদ কুলি খানের উত্তরসূরি সিরাজউদ্দৌলা ছিলেন সাহসী ও সংগ্রামী নবাব, যিনি ব্রিটিশ কোম্পানির আধিপত্যের বিরুদ্ধে লড়াই শুরু করেন। বাংলার সার্বভৌমত্ব রক্ষার জন্য ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদের মোকাবিলা করেন। যদিও বিভিন্ন ষড়যন্ত্রে তিনি পরাজিত হন। বাংলায় অবসান ঘটে মুসলিম শাসনের। শুরু হয় ব্রিটিশ উপনিবেশিক শাসন। কাজ। মুসলিম শাসনামলে বাংলার শাসকদের একটি তালিকা প্রস্তুত করো। মুসলিম শাসনামলে বাংলার শাসকদের তালিকা। ক. তুর্কি ও প্রারম্ভিক মুসলিম শাসক: ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি।
খ স্বাধীন সুলতানি আমলের শাসক ইলিয়াস শাহী বংশ ২ শামসুদ্দিন ইলিয়াস শাহ ৩ গিয়াসুদ্দিন আজম শাহ হোসেন শাহী বংশ ৪ আলাউদ্দিন হোসেন শাহ গ মুঘল আমলের গুরুত্বপূর্ণ শাসক ইসলাম খান চিশতি সুবাদার শায়েস্তা খান সুবাদার ঘ স্বাধীন নবাবী আমলের শাসক মুর্শিদ কুলি খান সিরাজ উদ্দৌলা এই শাসকগণ মুসলিম শাসনামলে বাংলার রাজনৈতিক প্রশাসনিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাঠ ৮ ঔপনিবেশিক যুগের বাংলা বাংলায় মধ্যযুগের পরবর্তী সময়কাল ঔপনিবেশিক যুগ হিসেবে পরিচিত। উপনিবেশবাদী ব্রিটিশরা এই সময়ে বাংলার উপর আধিপত্য বিস্তার করেছিল বলে এই সময়কালকে বলা হয় ঔপনিবেশিক শাসন। শুরুতে ১৭৫৭ সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নানাভাবে বাংলাকে শোষণ করে। তারপর ১৮৫৭ সালে সংঘটিত হয় সিপাহী বিপ্লব। এরপর সরাসরি রানীর শাসনের অধীনে চলে গিয়েছিল বাংলা। পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজিত হওয়ার পর থেকে শুরু করে ভারত স্বাধীন হওয়া পর্যন্ত ১৭৫৭ থেকে ১৯৪৭ দীর্ঘ সময়কালকে ঔপনিবেশিক শাসন হিসেবে চিহ্নিত করা যায়। পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হলে বাংলার নামমাত্র নবাব হন বিশ্বাসঘাতক মীর জাফর আলী খান। তারপর তারা ক্ষমতায় বসায় মীর জাফরের জামাতা মীর কাসিমকে। শুরুতে ব্রিটিশদের আজ্ঞাবহ থাকলেও পরে বিদ্রোহ করে বসেন মীর কাসিম। তিনি বক্সারের যুদ্ধে পরাজিত হওয়ার পর বাংলা পুরোপুরি ব্রিটিশদের নিয়ন্ত্রণে চলে যায়। শুধু বাংলা নয়, এরপর পুরো ভারত উপমহাদেশে ইংরেজ শাসন চলেছিল ১৯৪৭ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় ২০০ বছর। প্রথম দিকে ভারত শাসন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। পরে শাসন ক্ষমতা গ্রহণ করেন ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া। রানীর পক্ষ থেকে ইংরেজ শাসকরা ভারত উপমহাদেশ শাসন করতেন। ইংরেজরা শাসনের নামে প্রতিষ্ঠা করে অপশাসন। তাদের অপশাসনকে মেনে নিতে পারেনি বাংলার মানুষ। তারা বিভিন্ন পর্যায়ে ইংরেজ শাসনের বিরুদ্ধে আন্দোলন করে। ফকির সন্ন্যাসী বিদ্রোহ, সিপাহী বিপ্লব, তিতুমিরের বিদ্রোহ, ফরায়েজি আন্দোলন, নীল বিদ্রোহসহ অনেকগুলো আন্দোলন ও সংগ্রাম গড়ে ওঠে তাদের বিরুদ্ধে। শেষ অবধি শুরু হয় বিখ্যাত ভারত ছাড় আন্দোলন। ইংরেজরা ১৯৪৭ খ্রিস্টাব্দে ভারত উপমহাদেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়। এর ফলে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। কাজ দলগতভাবে ফরায়েজি আন্দোলন সম্পর্কে আলোচনা করে উপস্থাপন করো। ফরায়েজি আন্দোলন দলগত উপস্থাপনার জন্য সংক্ষিপ্ত আলোচনা। ফরায়েজি আন্দোলন ছিল ঔপনিবেশিক যুগে বাংলার একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় সামাজিক ও রাজনৈতিক আন্দোলন। প্রতিষ্ঠাতা হাজী শরীয়তুল্লাহ। সময়কাল ১৯ শতকের প্রথমার্ধ। নামকরণ ফরায়েজ শব্দটি ফরজ কাজ বোঝায়। ইসলামের ফরজ বিধান পালনে মানুষকে উদ্বুদ্ধ করার লক্ষ্য থেকেই আন্দোলনের নামকরণ। উদ্দেশ্য ও লক্ষ্য মুসলমান সমাজকে কুসংস্কার ও অনৈসলামিক আচার থেকে মুক্ত করা, ইসলামের ফরজ বিধান পালনে উৎসাহ দেওয়া, নীলকর ও ইংরেজ শাসকদের শোষণের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা, সামাজিক ও নৈতিক সংস্কার সাধন। কার্যক্রম গ্রামবাংলায় ধর্মীয় সংস্কারমূলক প্রচার, নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে অবস্থান, মুসলমানদের ঐক্যবদ্ধ করা, অন্যায় কর ও শোষণের বিরোধিতা। নেতৃত্ব ও বিস্তার হাজী শরীয়তুল্লাহর মৃত্যুর পর তার পুত্র দুদু মিয়া আন্দোলনের নেতৃত্ব দেন। ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ ও বরিশাল অঞ্চলে আন্দোলন ব্যাপকভাবে বিস্তৃত হয়। গুরুত্ব ফরায়েজি আন্দোলন বাংলায় মুসলমানদের ধর্মীয় সচেতনতা বৃদ্ধি করে। এটি ইংরেজবিরোধী আন্দোলনের পথ সুগম করে। সামাজিক সংস্কার ও আত্মপরিচয় রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উপসংহার ফরায়েজি আন্দোলন শুধু একটি ধর্মীয় সংস্কার আন্দোলন নয়, বরং এটি ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে বাংলার মানুষের প্রতিরোধ চেতনার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। পাঠ ৯ বাংলাদেশ সৃষ্টির পটভূমি ও স্বাধীন বাংলাদেশ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো নিয়ে ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়। পাকিস্তান ছিল দুটি ভিন্ন অঞ্চল নিয়ে গঠিত। ভৌগোলিকভাবে অনেক দূর অবস্থিত দুটি ভূখণ্ডের পশ্চিম অংশটিকে বলা হতো পশ্চিম পাকিস্তান আর পূর্ব অংশটিকে বলা হতো পূর্ব পাকিস্তান। তৎকালীন দুই অংশে বিভক্ত পাকিস্তানের শাসন ক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তানিদের হাতে।
তারাও নানাভাবে পূর্ব পাকিস্তানের মানুষকে শোষণ করত। একটা পর্যায়ে অধিকার আদায়ের সংগ্রামে একত্র হয় পূর্ব পাকিস্তানের মানুষ। পশ্চিম পাকিস্তানি শাসকরা বুঝতে পারে পূর্ব পাকিস্তানের উপর তাদের আধিপত্য আর ধরে রাখা সম্ভব নয়। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সৈন্যবাহিনী আক্রমণ চালিয়ে গণহত্যা শুরু করে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে পূর্ব পাকিস্তানের মানুষ। 26শে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপর তিনি 27শে মার্চ শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 16ই ডিসেম্বর 1971 জন্ম নেয় একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশ। মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা কাজ সহপাঠীদের সঙ্গে দলগতভাবে মুক্তিযুদ্ধের পটভূমি আলোচনা করে উপস্থাপন করো। মুক্তিযুদ্ধের পটভূমি আলোচনা ভূমিকা 1947 সালে পাকিস্তান রাষ্ট্র গঠনের পর থেকেই পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য স্পষ্ট হয়ে ওঠে। এই বৈষম্যই ধীরে ধীরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পথ তৈরি করে। রাজনৈতিক বৈষম্য পাকিস্তানের শাসনক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তানিদের হাতে। পূর্ব পাকিস্তানের মানুষের গণতান্ত্রিক অধিকার উপেক্ষিত ছিল। 1970 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেলেও তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়নি। অর্থনৈতিক বৈষম্য পূর্ব পাকিস্তান ছিল পাট ও কৃষিজ সম্পদে সমৃদ্ধ। অথচ এখান থেকে অর্জিত অর্থ ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানের উন্নয়নে। ফলে পূর্ব পাকিস্তান ক্রমেই বঞ্চিত হয়ে পড়ে। সাংস্কৃতিক ও ভাষাগত বৈষম্য 1948 সালে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্তের প্রতিবাদে শুরু হয় ভাষা আন্দোলন। 1952 সালের ভাষা আন্দোলন বাঙালির জাতীয় চেতনা জাগ্রত করে। দমন পীড়ন ও গণহত্যা 25শে মার্চ 1971 রাতে পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চলাইট পরিচালনা করে নির্বিচারে হত্যা শুরু করে। এতে অসংখ্য নিরীহ মানুষ শহীদ হন। স্বাধীনতার ঘোষণা ও যুদ্ধ 26শে মার্চ 1971 মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপর 9 মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। উপসংহার রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বৈষম্য এবং গণহত্যার প্রতিবাদ থেকেই মুক্তিযুদ্ধের সূচনা। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর 16ই ডিসেম্বর 1971 বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। পাঠ 10 স্বাধীন বাংলাদেশে গণ-অভ্যুত্থান 1971 সালে স্বাধীনতার পর বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু হয়। কিন্তু 1975 সালে সংবিধান সংশোধনের মাধ্যমে শুরু হয় বাকশাল নামক একদলীয় শাসন। 1979 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান আবার বহুদলীয় গণতন্ত্র চালু করেন। 1982 সালে তৎকালীন সেনাবাহিনী প্রধান হুসেইন মুহম্মদ এরশাদ অবৈধভাবে ক্ষমতা দখল করে দেশে স্বৈরশাসন শুরু করেন। এতে জনগণের মধ্যে ক্ষোভ বৃদ্ধি পেতে থাকে। ছাত্র সমাজ, রাজনৈতিক দল ও সাধারণ মানুষ একজোট হয়ে গণতন্ত্র ফিরে পেতে আন্দোলন শুরু করে। টানা আন্দোলন ও সংগ্রামের পর 1990 সালে এক গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী এরশাদ সরকারের পতন হয়। বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র আবার যাত্রা শুরু করে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলে পুনরায় গণতান্ত্রিক ব্যবস্থা বাধাগ্রস্ত হয়। এরপর রাজনৈতিক অধিকার সংকোচন, বিরোধী মতের উপর দমন পীড়ন, খুন, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সীমাহীন দুর্নীতি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে অকার্যকর করার মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়। ফলে জনগণের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়। 2024 সালের জুন মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। আন্দোলন নিয়োজিত দমনে সরকার দলীয় সন্ত্রাসী এবং আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বাহিনীর সদস্যরা নৃশংস হত্যাকাণ্ড চালায়। 16 জুলাই রংপুরে আবু সাঈদ, চট্টগ্রামে ওয়াসিম আকরামসহ 6 জন শহীদ হন। ফলে কোটা সংস্কার আন্দোলন দেশব্যাপী স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণের মধ্যে ছড়িয়ে পড়ে। আন্দোলন দমনে সরকার নৃশংস গণহত্যা পরিচালনা করে।
এর প্রতিক্রিয়ায় ছাত্র জনতা সম্মিলিতভাবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে একদফা ঘোষণা করে। অবশেষে হাজারো শহীদের রক্তের বিনিময়ে ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়। স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। অভিযাত্রা শুরু হয় এক নতুন বাংলাদেশের। এই গণ আন্দোলনকে জুলাই গণঅভ্যুত্থান নামে অভিহিত করা হয়। এই গণঅভ্যুত্থান বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, ঐক্য এবং সাহসের এক উজ্জ্বল দৃষ্টান্ত। স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ। একক কাজ। জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে 10টি বাক্য লেখো। জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা। শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে সরকারের প্রতি অনড় অবস্থান নেয়। তারা আন্দোলনের নেতৃত্বে সক্রিয় ভূমিকা পালন করে। স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে প্রতিবাদে অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান ও বিক্ষোভ করে। তাদের উদ্যোগে আন্দোলন দ্রুত দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। আন্দোলনের সময় অনেক শিক্ষার্থী নির্যাতন এবং নৃশংস হামলার শিকার হয়। শহীদদের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেরাই আন্দোলনের প্রতীক হয়ে ওঠে। তারা সরকারি দমন নীতি এবং স্বৈরশাসনের বিরুদ্ধে সঠিক বার্তা প্রচার করে। শিক্ষার্থীরা সাধারণ জনগণকে আন্দোলনে একত্রিত করতে সাহায্য করে। তাদের সাহস এবং আত্মত্যাগের কারণে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের শক্তি দৃঢ় হয়। বহু নির্বাচনী প্রশ্ন। অনুশীলনী ১. কোন তারিখে বিজয় দিবস পালিত হয়? উত্তর: ঘ ১৬ই ডিসেম্বর। ২. প্রাচীন বাংলায় ব্যবসা বাণিজ্য প্রসারের কারণ কি? উত্তর: খ অধিক উৎপাদনশীল কৃষি ও শিল্প। নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। তথ্য ১. নরসিংদীতে মাটি খনন করে পাথর ও কাঠের তৈরি হাত কুঠার, বাটালি, তীরের ফলা পাওয়া গেছে। তথ্য ২. ঢাকার একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সভ্যতার নিদর্শন দেখার জন্য বগুড়া ও নরসিংদীতে শিক্ষা সফরে যায়। ৩. তথ্য ১ কোন যুগকে নির্দেশ করে? উত্তর: ঘ প্রাগৈতিহাসিক যুগ। ৪. তথ্য ১ ও ২ এর স্থানে শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করবে। আই. পুন্ড্রনগরের লিপি। ই. নানা রকম প্রাচীন হাতিয়ার। ই. বিদেশে রপ্তানিকৃত শস্য ভাণ্ডার। নিচের কোনটি সঠিক? উত্তর: খ. ই. নানা রকম প্রাচীন হাতিয়ার। সৃজনশীল প্রশ্ন। ১. তথ্য ১ প্রচুর ধান উৎপাদন। বিভিন্ন ধরনের দেশীয় ফল উৎপাদন। তথ্য ২ আকাশপথে আমেরিকায় তৈরি পোশাক রপ্তানি। পাটজাত দ্রব্য বিশ্বব্যাপী প্রশংসিত। ক মাৎস্যানায় কি? উত্তর: মাৎস্যানায় হল অরাজকতা বা বিশৃঙ্খলা দূর করার নীতি। প্রাচীন বাংলার পাল রাজবংশের প্রতিষ্ঠাতা গোপাল এই নীতি অনুসরণ করে রাজত্বে শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন। সহজভাবে বলা যায়, এটি একটি শাসনের দর্শন যা সমাজে শান্তি ও সুশাসন বজায় রাখার ওপর ভিত্তি করে। খ বাংলা কিভাবে একটি প্রদেশে পরিণত হয়? উত্তর: বাংলা একটি প্রদেশে পরিণত হয় ধাপে ধাপে রাজনৈতিক সংহতি ও শাসন কাঠামোর মাধ্যমে। প্রাচীনকালে বাংলার বিভিন্ন অঞ্চল, যেমন পুন্ড্রবর্ধন, বঙ্গ, সমতট, গৌড়, বরেন্দ্র, হরিকেল স্বতন্ত্র জনপদ হিসেবে বিদ্যমান ছিল। পরে মৌর্য, গুপ্ত, পাল ও সেন রাজবংশ এসব জনপদকে একত্রিত করে শক্তিশালী প্রশাসনিক কাঠামো গড়ে তোলে। এই ধারাবাহিক শাসনের মাধ্যমে বিভিন্ন অঞ্চল সমন্বিত হয় এবং ধীরে ধীরে বাংলার ভূখণ্ড একটি প্রাদেশিক পরিচয় লাভ করে। গ তথ্য ১ এর মতো প্রাচীন বাংলাদেশের গৌরবময় ক্ষেত্রটি ব্যাখ্যা করো। উত্তর: সৃজনশীল ব্যাখ্যা। তথ্য ১ অনুসারে প্রাচীন বাংলার অর্থনীতি ছিল কৃষি নির্ভর। প্রচুর ধান উৎপাদন এবং বিভিন্ন ধরনের দেশীয় ফল, যেমন আম, কাঁঠাল, কলা, নারিকেল বাংলার কৃষিজ সম্পদকে সমৃদ্ধ করত। ধান ছিল প্রধান খাদ্যশস্য, আর অন্যান্য ফল ও কৃষিজাত পণ্য স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি বাণিজ্যের মাধ্যমে সমৃদ্ধি আনে। প্রাচীন বাংলার এই কৃষিজ ক্ষেত্রের গৌরব ছিল একদিকে মানুষের জীবনধারার জন্য উপযোগী খাদ্য সরবরাহ, অন্যদিকে অর্থনৈতিক স্থিতিশীলতা ও বাণিজ্য প্রসারের সুযোগ তৈরি করা। অর্থাৎ কৃষি শুধু খাদ্য উৎপাদনের মাধ্যমই ছিল না, এটি প্রাচীন বাংলার সামাজিক ও অর্থনৈতিক শক্তির প্রতীক হিসেবেও বিবেচিত। ঘ
তথ্য 2 এই উল্লিখিত বিষয়গুলো প্রাচীন বাংলাদেশের গৌরবের সাথে সাদৃশ্যপূর্ণ মতামত দাও। উত্তর, সৃজনশীল ব্যাখ্যা। তথ্য 2 অনুযায়ী প্রাচীন বাংলার পাটজাত দ্রব্য ও অন্যান্য শিল্পজাত পণ্য বিদেশে রপ্তানি হতো এবং আমেরিকা সহ বিভিন্ন দেশে বাংলার তৈরি কাপড় প্রশংসিত হতো। এটি প্রমাণ করে যে প্রাচীন বাংলার কুটির শিল্প ও বাণিজ্য খুবই উন্নত ও বিশ্বমানের ছিল। এই দিক থেকে দেখা যায়, প্রাচীন বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি, শিল্প নৈপুণ্য এবং আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্ব ছিল। ফলে তথ্য 2 এর বিষয়গুলো প্রাচীন বাংলার গৌরবের সাথে সাদৃশ্যপূর্ণ, কারণ কৃষি ও কুটির শিল্পের সমন্বয়ে তৈরি সমৃদ্ধি দেশের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক উজ্জ্বলতা প্রতিফলিত করত। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 1. শিক্ষার ক্ষেত্রে কিভাবে প্রাচীন বাংলার মানুষ এগিয়ে ছিল? উত্তর, প্রাচীন বাংলার মানুষ শিক্ষার ক্ষেত্রে এগিয়ে ছিল কারণ বৌদ্ধ বিহারগুলো বড় পরিসরের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কাজ করত। সেখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি চিকিৎসাবিদ্যা, ব্যাকরণ, জ্যোতিষশাস্ত্র সহ নানা বিষয়ে শিক্ষা দেওয়া হতো। শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা ছিল, শিক্ষকেরা আচার্য বা ভিক্ষু হিসেবে কাজ করতেন, আর শিক্ষার্থীরা শ্রমণ নামে পরিচিত ছিলেন। 2. সুলতানি আমলে বাংলার স্থাপত্যশিল্পের 2টি নিদর্শনের বর্ণনা দাও। উত্তর, সুলতানি আমলে বাংলার স্থাপত্যশিল্পে ইসলামী ও স্থানীয় উপাদানের সমন্বয় লক্ষ্য করা যায়। 2টি প্রধান নিদর্শন হল 60 গম্বুজ মসজিদ, নারায়ণগঞ্জ জেলার বাগেরহাটে অবস্থিত। এটি বহুগম্বুজের বিশাল কাঠামো যা স্থাপত্যশিল্পে নিখুঁত সুষমা ও কারুশৈলীর উদাহরণ। বড় সোনা মসজিদ, একই এলাকার অন্য একটি গুরুত্বপূর্ণ মসজিদ, যা গম্বুজ, নকশি ও শিলালিপির মাধ্যমে ইসলামী স্থাপত্যশৈলীর উৎকর্ষ দেখায়। এই 2টি নিদর্শন প্রমাণ করে যে সুলতানি আমলে বাংলার স্থাপত্যশিল্প বৈচিত্র্যময় ও সমৃদ্ধ ছিল। 3. 16ই ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? উত্তর, 16ই ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ কারণ এই দিনে 1971 সালে মহান মুক্তিযুদ্ধ শেষ হয় এবং বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। এই দিনটিকে বিজয় দিবস হিসেবে উদযাপন করা হয়। 4. জুলাই গণঅভ্যুত্থানকে ঐক্য এবং সাহসের উজ্জ্বল দৃষ্টান্ত বলা হয় কেন? উত্তর, জুলাই গণঅভ্যুত্থানকে ঐক্য এবং সাহসের উজ্জ্বল দৃষ্টান্ত বলা হয় কারণ শিক্ষার্থী, সাধারণ জনগণ ও বিভিন্ন স্তরের মানুষ একত্রিত হয়ে স্বৈরশাসন ও দমন পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ চালায়। কঠোর নৃশংসতার মধ্যেও তারা হাল ছাড়েনি। শহীদদের রক্তের বিনিময়ে গণতান্ত্রিক অধিকার পুনঃস্থাপন করতে সক্ষম হয়। এই একতা ও সাহসী আন্দোলনকে বিশেষ করে তোলে।